সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সাহিত্যপ্রেমী বন্ধুদের জন্য নানা স্বাদের গল্প ও উপন্যাস নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। আজ পড়ব প্রফুল্ল রায়ের লেখা গল্প রক্ত কমল। ছোট চাষার ছেলে কোথায় সাতপুরুষের আবাদি জমিতে শক্ত থাবায় ধারালো লাঙলের ফলা চেপে চেপে ধরবে, কি ফসলের জন্য ঘাম ঝরানো পরিশ্রমে বীজ ধান ছড়িয়ে আসবে চন্দনের মতো নরম মাটিতে। তা নয়, কোমল মুঠোয় কলম ধরে মোরগ ডাকা সকাল থেকে সেই শিয়াল ডাকা মধ্যরাত পর্যন্ত অবিরাম কি যে লেখে আজম সেই জানে। সেদিন পাথরের মতো শক্ত মাটির চাঙড়ের উপর দিয়ে লাঙল ঠেলতে ঠেলতে রায়বালি অবশ্য বলেছিল, তোমার বড় পোলাটায় জবর গুণী হইছে হে জিগির আলী চাচু, ভারী মিঠা মিঠা কবির গান বাঁধে। কথাখান শুনলাম নাপিত বাড়ির কার্তিকের মুখে। আরো কয়েকজন সঙ্গে সঙ্গে সায় দিয়েছিল, ঠিক ঠিক, আমরাও শুনছি আজমের গান চমৎকার। জিগির আলীর গলায় তীব্র বিরক্তির উত্তাপটা আর চাপা ছিল না। অনেকদিন ধরেই বুকের ভেতর আজম সম্পর্কে একটা ক্ষোভ টগবগ করছিল। বিকৃত একটা মুখভঙ্গি করে উঠেছে জিগির আলী। আরে থুইয়া দাও অমন কবির গান, তোমার এই জিগায় শানকিতে ভাত আসে কোনখান থিকা? চাষার পোলা ওই সকল সুখী ব্যারামে ধরলে খাইব কি? আমি আর কয়দিন বাঁচুম, আমারে গড়ে যাইতে দাও, তখন ঠেলাটা টের পাইব। থুইয়া দাও তোমার অমন গুণিন সিন্ধুকে ভৈরা। গজগজ করতে করতে বাঁ পাশের বলদটার ল্যাজে একটা নির্মম মোচড় দিয়েছিল জিগির আলী। বৈশাখ মাসের দুপুর, রৌদ্র ঝকিত দিগন্তের ওপর হলদে রঙের আগুন জ্বলছিল হা হা করে। জিগির আলীর পোড়া তামাটে শরীরে অজস্র ধারায় ঘামের ফোয়ারা ফুটে বেরুচ্ছিল। জিগির আলী বলেছিল, এইবার বাড়িমুখী চল রায়বালি, পেটটা জ্বলতে আছে ক্ষুদায়। দেখ গিয়া তোমার গুণিনে এখন কবির গান বানতে আছে। কেন, একটু খ্যাতের কাম করলে সম্মানটা কি খোয়া যায়? একটু লাঙল খান ধরলে আমার কতখানি কামের সুসার হয়, কত রায়বালি তুমিই কও। চাষার পোলার যত নবাবী রোগ। নিঃশব্দে মাথাটা সামনে পিছনে একবার নেড়েছে রায়বালি। বৈশাখের অগ্নিঝলসিত আউশের প্রান্তর যাকে নিয়ে এতক্ষণ নানা কথায় মুখর হয়েছিল, সে কিন্তু তখন পরম নির্বিকার। বাড়ির পেছনে ঘন গাছগাছালির ছায়ায় ঘুঘুর নরম ডাকে বৈশাখী দুপুর আচ্ছন্ন হয়ে আছে। আর সেখানে একটা ছেঁড়া পাটি বিছিয়ে আজম স্বপ্নাতুর দুটো তন্ময় চোখ ছড়িয়ে দিয়েছে একখানা পুরানো মনসামঙ্গলের জীর্ণ পাতার ভেতর। আজ সন্ধেই বরিশুরের কেরায়া মাঝিরা ভাসানের গান শুনতে চেয়েছে, তার জন্যই এই একাগ্র প্রস্তুতি পর্ব। আর এমনি সময় তৃষ্ণার্ত বলদ দুটোকে তাড়িয়ে তাড়িয়ে এনে সামনের মান্দার গাছটার গায়ে বাঁধল জিগির আলী। আজমের দিকে নজর পড়তেই চন করে রক্ত একেবারে ব্রহ্মতালুতে লাফিয়ে উঠল। নবাবের ছাও বৈশা বৈশা কিতাব পইরা আর কাগজ লেখা ভুর করলেই দিন যাইব? আমি আর কয়দিন, তখন টের পাইবা কত ধানে কত চাউল। কয়দিন ঠোঁটের আগায় এই গান থাকে দেখব গ্রামের মাইন্সে। যাকে লক্ষ্য করে একটার পর একটা এতগুলো চোখা চোখা তীর ছোঁড়া হলো, সে কিন্তু পরম নিশ্চিন্তে মনসামঙ্গলের পাতায় ঝুঁকেই রয়েছে। কোনো দিকে এক বিন্দু ভ্রুক্ষেপ নেই। আপাতত পেটের ভেতর খিদের ফনা আছড়ে আছড়ে পড়ছে জিগির আলীর। ওধারের ঘরে ঢুকে মাথায় সামান্য একটু সর্ষের তেল চাপিয়ে গজগজ করতে করতে সোনা রঙের খালের দিকে পা বাড়ালো সে। ভারী আহাম্মুখী করে ফেলেছে জিগির আলী। সারা জীবন ভোর একটা প্রচণ্ড ভুল হয়ে গিয়েছে
আজমকে দস্তখত শেখাবার জন্য ইউনিয়ন বোর্ডের স্কুলে পাঠিয়ে। চাষার ছেলে, দস্তখত করা আর চিঠি লেখার বিদ্যাকে ছাপিয়ে এতখানি উজিয়ে এসেছে সে যে দিনরাত বই কাগজে নিজেকে ডুবিয়ে রেখে সংসারের দিকে চোখ তুলবার ফুরসতটুকুও পায় না। স্কুলগুলো শুধু দস্তখত করতেই শেখায় না, আরও ভয়ঙ্কর কি যেন শেখায়, যাতে ছোট চাষার ছেলে সংসার বিমুখ হয়ে কিনা কিতাবের মধ্যেই পড়ে থাকে অষ্টপ্রহর। মাস্টারেরা কি মন্ত্র যে কানের ভেতর ঢেলে দিয়েছে আজমই জানে ভালো। আপাতত এই ভীষণ সত্যটা আবিষ্কার করতে করতে এলোমেলো পা ফেলে খালের দিকে এগিয়ে যায় জিগির আলী। আজম বাপজানের দিকে এক পলক তাকিয়ে ফের মনসামঙ্গলের মধ্যে ডুবে যায়। আসলে তাকে প্রথম সেই বিচিত্র জগৎটার সন্ধান দিয়েছিল মনসুর। বরিশুরের কেরায়া নৌকায় ঘাট থেকে ফিরবার পথে অনেক দিন আগের একটা সন্ধে রক্তের মধ্যে যেন এখনো ঝমঝম করে বেজে ওঠে আজমের। পাশাপাশি আস্তে আস্তে স্বপ্ন ভরা গলায় মনসুর বলেছিল, আমাদের সাহিত্য পড় আজম, তুমি কবি, তুমি গুণী, আমাদের বাংলা ভাষা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের বুকের রক্ত দিয়ে কত কাল ধরে এই সাহিত্যের সৃষ্টি হয়েছে, কত কবি এসেছেন, কত কবি আসবেন, কত সাহিত্যিক কত নীরব সাধনায় একে উপাচার দিয়ে গিয়েছেন। তুমি বুঝবে আজম, বাংলা শুধু হিন্দুদের ভাষা নয়, হিন্দু মুসলিম দুজনের রক্ত সমান লেগেছে এ ভাষা তৈরি করতে। পথের দুপাশে হিজল আর আকন্দের মাথায় মাথায় আবছা অন্ধকার নাম ছিল সন্ধ্যের। মনসুরের কথাগুলোর অর্থ পরিষ্কার বোঝেনি আজম, কিন্তু চেতনার মধ্যে সেই ঝাপসা দিনান্তে একটা কেমন যেন নেশার সঞ্চার হয়েছিল সেদিন। মনসুরের গলার ওপর ক্রমশ আবেগ যেন ভর করছিল, কিন্তু যারা এই মহাশার গলা টিপতে চাইছে, হত্যা করতে চাইছে আমাদের আবহমান কাল থেকে এই পূর্বপুরুষের পবিত্র সাধনাকে, তাদের আমরা কিছুতেই ক্ষমা করব না। সেদিন যদি আমাদের প্রাণও দিতে হয় তার জন্য প্রস্তুত থাকব। তুমি কবি, তুমি গুণী আজম, সেদিন যেন তোমরা পিছিয়ে থেকো না। মনসুরের শেষ কথাগুলো দুর্বোধ্য হয়ে এসেছিল আজমের কাছে। প্রাণ দিতে হবে কেন? কি একটা কুহেলি ভরা বিপদের সংকেত যেন রয়েছে মনসুরের বিচিত্র কথাগুলোর মধ্যে। মনসুর আলী জমিদার ফিরোজ উদ্দিনের সাহেবের ছোট ভাই, মস্ত পণ্ডিত মানুষ। বরিশুরের খেয়া পেরিয়ে রোজ ঢাকায় চলে যায় পড়াশোনা করতে। স্কুলের পর কলেজ, কলেজের পর এখন কোথায় পড়াশোনা করছে তা অবশ্য বলতে পারবে না আজম। অত বড় বিদ্বান মানুষটা তাকে বারবার গুণী বলছিল, কবি বলছিল। পাশাপাশি চলতে চলতে স্নায়ুগুলো কেমন যেন সংকুচিত হয়ে আসছিল আজমের। আসলে গেঁয়ো কবির গানের আসরে আগে থেকেই নিজের বাঁধা গান গাইতো আজম। যাত্রাপালায় কর্ণ, কৃষ্ণ কি অভিমন্যু সাজত, পালা গাইতে চলে যেত দূর দূর জেলায়। চাষাভুষো এবং সাধারণ মানুষের ভিতর তার বেশ নামও হয়েছিল। যেভাবেই হোক তার গানের খ্যাতি মনসুরের কানে গিয়েছিল। মনসুরকে দেখলেই শ্রদ্ধায় বিস্ময়ে মন কেমন আচ্ছন্ন হয়ে যায় আজমের। এককালে অমূল্য ভুঁইমালির শখের যাত্রার দলে কর্ণ সাজত আজম। একদিন সেই দলটাই ভেঙে গেল। নোয়াখালীর এক বাবু বাড়ুই বাড়ির উঠোনে তখন কর্ণবধ পালা হচ্ছে। অর্জুনের পাঠ বলছে স্বয়ং অমূল্য ভুঁইমালি। কর্ণবধের অনেক আগেই একটা শানিত বল্লমের ফলা কোত্থেকে যেন অর্জুনের বুক বিদীর্ণ করে সমস্ত আসরটাকে রক্ত স্নান করিয়ে দিয়েছে। একটা বিভৎস চিৎকারের মধ্যে সবচেয়ে বড় সত্যটা স্পষ্ট হয়ে উঠেছিল, দাঙ্গা বাঁধছে। শ্রোতারা উঠোনে হোগলার ওপর বসে তন্ময় হয়ে পালা শুনছিল। জলধর বাড়ুইয়ের ছোট শালা ম্যাচবাতি
জেলে ইদ্রিস মিয়ার মুখের বিড়ি ধরিয়ে দিচ্ছিল। পাশাপাশি ঢুলছিল ফারুক আর রসময় নাপিত। দাঙ্গার কথায় সকলে উঠে পড়ে প্রাণপণে ছুটতে ছুটতে কোথায় যেন ছিটকে পড়ল, আর সঙ্গে সঙ্গে বারুইদের ময়ূরমুখী টিনের চালে হিস হিস করে উঠল একটা লকলকে আগুনের ফনা, আর তারই আলোতে অনেকগুলো প্রেত মূর্তির মতো মানুষের মুঠোতে অসংখ্য বল্লমের ফলা ঝকমক করে উঠেছিল। কর্ণবধের আসরে রক্তাক্ত এক নাটকের স্তব্ধ সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল কর্ণবেশী আজম। বিরাট আঘাত পেয়েছিল আজম। বুকের কোন একটা কোমল অংশ ছিঁড়ে ফালা ফালা হয়ে গিয়েছিল তার। অমূল্য ভুঁইমালি তাকে দিয়েছিল গানের গলা, দিয়েছিল অভিনয়ের মাদকতা ভরা শিল্প। তারপরে গ্রামে চলে এসেছিল আজম। নোয়াখালীর বারুই বাড়ির আগুন শেষ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল জলবাংলার অগুন্তি গ্রামেগঞ্জে আর শহরে। কিন্তু তাদের এই ছোট্ট নগণ্য বরিশুরকে দুই হাত মিলে আগলে রেখেছিল মনসুর। অন্য জায়গায় রক্ত কি আগুনের ছোঁয়া এখানে লাগতে দেয়নি। দাঙ্গা তাই এই সামান্য গ্রাম এড়িয়ে ক্রুদ্ধ আক্রোশে আছড়ে পড়েছে কুমারগঞ্জ, নবীপুর, বাসাইল, হাসারা, এমনি আরও কত জায়গায়। এতদিন দূর থেকে দেখেছে মনসুরকে। সেদিন কেরায়া ঘাট থেকে ফেরার সময় প্রথম কথা হলো। আড়ষ্ট গলাটা ফিসফিস করে বলছিল, আমি যে লেখাপড়া কিছুই জানি না। একটু আগের উত্তেজিত গলাটা একটা উদার কোমলতায় ভরে গিয়েছিল মনসুরের। মিষ্টি করে হেসে সে বলেছিল, আমি শুনেছি তুমি গান বেঁধে আসরে আসরে গাও। দেশের কথা, মানুষের কথা মানুষের কাছে বলতে পারো না? গানে বেঁধে বেঁধে তাদের না খাওয়ার কথা, তাদের গলায় দড়ি দিয়ে মরার কথা লিখতে পারো না? এই যারা দাঙ্গা বাঁধাচ্ছে তাদের বিরুদ্ধে গান বাঁধতে পারো না? গান সে বাঁধে বই কি, পুরাণের ঢঙে সে গান লিখেছে, কিন্তু সেসব চাষাভূষদের জন্য। কিন্তু মনসুর যা বলছিল, অর্থাৎ মানুষের দুঃখ কষ্ট, অভাব অভিযোগ, দাঙ্গা, এসব নিয়ে গান বাঁধার কথা কোনোদিন সে ভাবেনি। অবাক বিস্ময়ে সে শুধু তাকিয়ে থেকেছে। মনসুর আবার বলেছিল, ওরা গরিব মানুষের হাত থেকে তো ভাত কেড়ে নিয়েছেই, এবার এতদিনের বাপ নানার ভাষাটাও কেড়ে নিতে চাইছে ঠোঁট থেকে। কিন্তু শরীরে শেষ রক্তকণাটা থাকা পর্যন্ত তা আমরা হতে দেব না। আজম, তুমি কবি, তুমি গুণী, তোমরা পারো না দেশের লোকগুলোকে জানিয়ে দিতে যে তাদের মুখের ভাষা, তাদের পরিচয় ছিঁড়ে নিতে চাইছে ইবলিশেরা? বলতে বলতে ক্ষোভে ক্রোধে তার কণ্ঠস্বর তীব্র হয়ে উঠেছিল। কথাগুলো বলে আর দাঁড়ায়নি মনসুর, সোজা ডান দিকে ঘুরে চলে গিয়েছিল। কথাগুলোর অর্থ সেদিন পরিষ্কার ছিল না আজমের কাছে। যে ইবলিশেরা তাদের পেটের ভাত, মুখের ভাষা ছিনিয়ে নিতে চাইছে তাদের পরিচয় জানত না সে। তবু সোনা রঙের খালের ওপাশে ছোট টিলাটার ওপর একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবতে ভাবতে আজমের হৃৎপিণ্ডটা বিচিত্রভাবে নাড়া খেয়ে উঠেছিল। চারপাশের অন্ধকার ঘন কালির মতো ছড়িয়ে পড়েছে তখন। কতক্ষণ দাঁড়িয়েছিল খেয়াল নেই। হঠাৎ একটা কালো পেঁচার কর্কশ আওয়াজ কানে করাত চালিয়ে দিতেই চমকে উঠেছিল আজম। না, বেশ রাত হয়ে গেছে। এতক্ষণে সাগ্রহ প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকার পর গ্রামের শেষ প্রান্তের দিঘির পাড়ের তালগাছটার আড়াল থেকে নিশ্চয়ই রোশেনা চলে গেছে। সেদিন সন্ধ্যার পর দেখা করার কথা ছিল যে। তাহা যাক, মনসুরের কথাগুলো শুনতে শুনতে আজমের মন নতুন উন্মাদনায় ভরে গিয়েছিল। সে কবি, সে গুণী, অত বড় একটা বিদ্বান মানুষের কাছ থেকে সেই প্রথম স্বীকৃতি পেয়েছিল সে।
বাজানের বিরক্তিকর গজগজানিকে তারপর থেকে আর পরোয়া নেই আজমের। হ্যাঁ, সে গান লিখে যাবে, পালা বেঁধে যাবে। সেদিন সন্ধ্যের রহস্যময় পথটা ধীরে ধীরে একটা বিচিত্র জগতের দিকে টেনে নিয়ে গেছে আজমকে। আজ অনেক পরিষ্কার হয়ে এসেছে মনসুরের সেই প্রায় দুর্বোধ্য কথাগুলো। মনসুরই তাকে পরে অনেক বই পড়তে দিয়েছে, পদ্মপুরাণ, চণ্ডীমঙ্গল, ময়মনসিংহ গীতিকা, তার উপর মেঘনাদ বধ, রৈবতক, পলাশীর যুদ্ধ। ধীরে ধীরে সেই রহস্যের কুয়াশা ঘেরা জগৎটার দরজা খুলে দিয়েছে আজমের সামনে। রঙিন কাঁচের মতো ঝকঝকে বৈশাখের বিকেল। সারা দুপুর গান বাঁধার পর এখন সোনা রঙের খাল বাঁয়ে রেখে ফসল শূন্য প্রান্তরের ওপর দিয়ে হন হন করে আজম এগিয়ে চলল বরিশুরের কেরায়া ঘাটে। আজ সেখানে বেহুলার গান গাইবে সে। গান লিখতে লিখতে সুর করে নিয়েছিল মিষ্টি গলায়। বেহুলা লৈক্ষার কথা নিজের ভাষায় লিখতে ভালো লাগে তার। তন্ময় হয়ে যায় পদগুলো আবৃত্তি করতে করতে। বিজয় গুপ্তের একখানা ছেঁড়া পুঁথি জোগাড় করেছে কোত্থেকে যেন, রোজ খানিকটা খানিকটা করে পড়ে। তার এই জলের দেশকে তারই প্রাণের ভাষা দিয়ে কি অপরূপভাবেই না সাজিয়ে রেখেছেন কবি। ভাবতে ভাবতে আশ্চর্য হয়ে যায় আজম। তারই নকল করে গান লিখেছে সে। সন্ধ্যের আসরে কেরায়া মাঝিরা জমায়েত হলো। নানা গাঁ থেকে ভাগ চাষি, ছোট ছোট ব্যাপারী আর পথ চলতি হাটুরে মানুষও ঘন হয়ে বসলো পাশাপাশি। এত মানুষের ঘেরের ভেতর কেন্দ্রবিন্দুর মতো বসেছে আজম। মিষ্টি গলায় লহর তুলে একসময় গান ধরল সে। একটুখানি ছিদ্র আছে লোহার বাসর ঘরে, কাল শঙ্খিনী সুতা হইয়া ভিতরে প্রবেশ করে, পীর ডিমের শৈলতা খান মাথা কইটা মরে রে, বিধির কি হইল, পীর ডিমের শৈলতা খানা থর থইরা কাঁপে, বেউলা সতী কান্দে শোনো বিষ হরির সাপে, রাইত পোহাইলে লখায় শোবে ভেলার পালঙ্কেতে রে, বিধির কি হইল। গান থামার পর একটা অদৃশ্য ব্রেস ছড়িয়ে পড়েছে সমস্ত আসরের ওপর। কত কালের পুরানো কাহিনী, পুরানো ভাষা, বহুবার শোনা হয়েছে, তবু শ্রোতাদের চোখের তারা ভিজে ঝাপসা হয়ে গেল। কি ভাব আর কি অপূর্ব মধুর এই ভাষা! আর তাকেই কিনা রক্তাক্ত থাবা বসে হত্যা করতে চাইছে কারা যেন। মনসুরের সঙ্গে সেদিন সন্ধ্যের পর আরো অনেকবার দেখা হয়েছে। যতবারই দেখা হয় সে বলে আজমকে ঢাকায় নিয়ে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে এ কাদের কারসাজি। কারামুখের গ্রাসের সঙ্গে সঙ্গে বুকের ভাষাকেও ছিনিয়ে নিতে চাইছে। আজম গান শেষ হলে আসরের মাঝখানে বসে মনসুরের কথাগুলো ভাবছিল। সে হঠাৎ চারপাশের মানুষগুলো থেকে তাকিয়ে বলে ওঠে, ভাইরা, বাংলা ভাষায় আমাকেও আর কথা কইতে দিব না ওরা, এই গানও গাইতে দিব না। কারা? হিন্দুরা? অনেকগুলো গলা গর্জে উঠল সমস্বরে। না, আস্তে মাথা নাড়ে আজম। তবে কারা? নাম কও। আমাগো বাপ নানার ভাষার কথা কমু না তো কমু কোন ভাষায়? একটা হিংস্র উত্তেজনায় ঝকমক করতে থাকে গোটা আসর। না খাইয়া থাকি একবেলা তাও সয়, দুঃখুর কথাটা যদি না কইতে পারি তো জীবন্তেই ময়রা থাকুম। গায়ের লৌ থাকতে এই অন্যায় সমু না আজম ভাই। নামটা কও, কোন শালাই এমন সংঘাহিংসা মস্করা করতে চায় আমাগো লগে? দেখি এক ফির। নামটা আজমও এখনো পর্যন্ত জানে না। তাকে বলেনি মনসুর, শুধু একটা অনিবার্য ঝড়ের আভাস দিয়েছে মাত্র। এবার মনসুরের কথাগুলোর নির্ভুল প্রতিধ্বনি করল আজম। এর লাইগা দরকার হইলে জানও দিতে হইতে পারে ভাইরা। বাংলার বদলা কি একটা বিজাত ভাষা শিখতে লাগবো নাকি? না না, বাজান নানার চৈত্য পুরুষের জবান থুইয়া
অন্য কিছুতে আমরা কথা কইতে পারুম না আজম ভাই, বুকের লৌ দিতে হয় তাও সই। তোমার মুখের মনসার গান, ময়নামতির গান, সখী সোনার গান না শুই না পারুম না। কি অন্যায় কথা এটা, কও দেখি। বুড়ো মাঝি হাজিরুদ্দি গর্জে ওঠে। আসরের পেছন দিকের অন্ধকার থেকে আর একটা গলা ভেসে আসে। দেশ ভাগ হইতে হিন্দু ভাইরা গেল গিয়া, বুকের বল হারাইলাম, আবার মুখের ভাষা হারাইয়া মরুম নাকি? একেবারেই না। থমথম করতে লাগলো নদী তীরের আসর। একটা অশুভ ঝড়ের সূচনা যেন দেখা দিয়েছে এখানকার শান্ত নিস্তরঙ্গ জীবনে। সেদিন আসরে বেহুলা লক্ষ্মীন্দরের পালা গিয়ে আসার পর কয়েকটা দিন কেটে গেছে। এখন সন্ধে নামতে শুরু করেছে। আজম নিজেদের বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ দিকে এগিয়ে যায়। সে কবি, সে গুণী, পৃথিবীর দাবিকে সে অস্বীকার করেনি। অস্বীকার করেনি মনসুরের আশ্চর্য উজ্জ্বল কথাগুলোকে, কিন্তু তার হৃদয়ের কাছে আর একজনেরও অনেক প্রত্যাশা আছে। সোনা রঙের বেলা শেষে সে এসে অপেক্ষা করে মর্মরিত তালগাছের নিচে নিবিড় ছায়ায় দাঁড়িয়ে। রোশেনার সেই দাবিকে সে প্রত্যাখ্যান করতে পারবে না। আজম গলায় মিষ্টি সুর তুলে এগিয়ে চলল দিঘির পাড়ের তালবনের দিকে। কি আশ্চর্য, যখনই রোশেনার দিকে একটা স্বপ্নাচ্ছন্ন মন নিয়ে পা বাড়িয়েছে, যখনই সন্ধ্যের এই রহস্যময় পথটার উপর দিয়ে চলতে চলতে রোশেনার ভুঁই চাপার মতো উন্মনা মুখখানা মনের আয়নায় ফুটে ওঠে, ঠিক তখনই দেখা হয়ে যায় মনসুরের সঙ্গে। আজও দেখা হলো। ওপাশের উঁচু টিলাটা পেরিয়ে দ্রুত পায়ে সামনে চলে এলো মনসুর। ব্যস্তভাবে বলতে থাকে, তোমার বাড়িতেই যাচ্ছিলাম, যাক পথেই দেখা হয়ে গেল। বেশ অবাক হয়ে যায় আজম। আগে কোনোদিন মনসুর তাদের বাড়ি যায়নি। সে জিজ্ঞেস করে, আমাগো বাড়িতে যাইতে আসলেন কেন মনসুর ভাই, কোনো কাম আছে? কিছুক্ষণ চুপ করে থাকে মনসুর, তারপর বিষণ্ণ গলায় বলে, আজম ভাই আর বুঝি পারবো না। এবার তোমাদের নৌকার বদলে বলতে হবে কিস্তি, কুটুম্বের বদলে মেহমান, কর্তব্যের বদলে ফরজ, ভব্যতার বদলে তামিজ, ক খ অ আর বদলে আলে বে তে সে জিম হে খে মুখস্থ করতে হবে। ওই মনসামঙ্গল, ওই মেঘনাদ বধ বুড়িগঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে, নয় আগুন দিয়ে জ্বালিয়ে দেবে ওরা ছাড়খাড় করে। অদ্ভুত করুণ হাসি ফুটে উঠল মনসুরের মুখে। পরক্ষণেই প্রবল উত্তেজনায় গলার স্বর তীব্র হয়ে ওঠে। জোর করে উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইছে সরকার। আমাদের পূর্বপুরুষের এতদিনের সাধনাকে ভেঙে চুরমার করে দিতে চাইছে। আজ ঢাকাতে গুলিগোলা চালিয়েছে এই জন্যে। কিন্তু আমরাও দেখব ওদের বুলেট আমাদের কটা পাঁজর ফুটো করতে পারে। আমরাও দেখব ওদের লাঠি কটা মাথা আমাদের গুড়িয়ে দিতে পারে। বলতে বলতে হঠাৎ উত্তেজনা কেটে যায়। কোমল স্বরে এবার বলে, আজম তুমি কবি, তুমি গায়ক, একটা গান বাঁধতে পারো তুমি? কাল আমরা ইউনিভার্সিটির সামনে মিটিং করব। 144 ধারা যদিও আছে, তা ভাঙতে হবে। তোমার গান দিয়েই আমরা সভা শুরু করব, পারবে? স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল আজম। সবগুলো কথার সে অর্থ বোঝেনি, কিন্তু গান বাঁধার আবেদনটা সে পরিষ্কার বুঝেছে। মনসুরের কথাগুলো তার রক্তে অনেকখানি উন্মাদনা যেন ঢুকিয়ে দেয়। সে কবি, সে গায়ক। আজ রাতেই সে গান লিখবে। যারা তাদের ভাষাকে বন্দুকের ঔদ্ধত্যে স্তব্ধ করে দিতে চাইছে, যারা তাদের আবহমানের সাধনাকে গুঁড়িয়ে দিতে চাইছে, সেই সব ইবলিসদের বিরুদ্ধে কলমের মুখ থেকে আগুন ঝরাবে আজম। মনসুর বলল, কাল আমার সঙ্গে ঢাকায় যেতে হবে আজম। তোমার ভয় পেলে চলবে না ভাই, যেতেই হবে তোমাকে। কাল সকালে আমাদের বাড়ি চলে এসো।
একসঙ্গে লঞ্চে করে ঢাকায় চলে যাব। আমি এখন চলি, রাত্রিরে অনেক কাজ সারতে হবে। বলতে বলতে মনসুর উত্তর দিকে এগিয়ে যায়। রোশিনার কাছে আজ আর যাওয়া হয় না আজমের। মনসুরের সঙ্গে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেছে যে রোশিনাকে পাওয়ার আশা আর নেই। আজম ঠিক করে ফেলে ঢাকা থেকে ফিরে এসে রোশিনার সঙ্গে দেখা করবে। অনেক দিন হয়ে গেল, এবার শাদির ব্যাপারে একটা কিছু করতেই হবে। কিন্তু তার আগে গান বাঁধা এবং ঢাকায় যাওয়া। বাড়ি ফিরে নিজের ঘরখানায় ঢুকে কুপি জ্বালিয়ে দোয়াত কলম নামিয়ে বসল আজম। মনসুরের কথাগুলো একটা অদ্ভুত উত্তেজনার মুক্ত রক্তকণাগুলোর ওপর ভেঙে ভেঙে পড়ছে। সে কবি, সে গায়ক। আগামীকাল তাকে ঢাকায় যেতে হবে। আগামীকালের ঝড় আর উন্মাদনাকে সাত পুরুষের ভাষার মধ্যে সঞ্চারিত করতে হবে আজ রাতেই। মনের ভেতরটা আমূল তোলপাড় হয়ে যেতে থাকে। সারাদিন ধান খেতে মই দিয়েছিল জিগির আলী। শরীর ভেঙে আসছে এখন। উঠানের এক কোণে বসে তামাক টানতে টানতে আজমের ঘরের দিকে চোখ পড়তে একেবারে ক্ষেপে উঠল। এই যে নবাবের ছাও ঘরে ফিরল, এইবার রাত ভোর বাত্তি জ্বালাইয়া গোষ্ঠীর মাথা লেখতে বসবে। আমি জিগাই কেরসিন আনতে পয়সা লাগে না? দোকানিরা আমার সুমন্দি হয় নাকি যে মাগনা দিব বুইনের জামাইরে? বিরক্ত হয়ে উঠল আজম। বলে, চুপ মারো বাজান, এই রাইতে আমার চিল্লাচিল্লি ভালো লাগে না। ভালো লাগে না আমার বাদশা জাদা রে। যা বাইর হ, আমার বাড়িতে তর আর ভাত নাই, অক্ষণই বাইর হইয়া যা। একেবারে ক্ষেপে ওঠে জিগির আলী। কোনো জবাব দিল না আজম। কাগজপত্র, দোয়াত কলম, বইপত্র নিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল। আজমের মা ঘরের বারান্দা থেকে কোকিয়ে উঠল, এই রাইতে যাস কই আজমা? গড়ে। আজমদের বাড়ির পর আগাছায় ভরা ছোট মাঠ, তারপর বারুরি বাড়ি। সেখানে এসে মৃদু গলায় ডাকে আজম, ঠাইন দিদি, ও ঠাইন দিদি। কে রে, আজমা নাকি? আয় আয়। একটা কুপি জ্বালিয়ে বাইরে বেরিয়ে এলেন একজন বৃদ্ধা। তিনি ছাড়া এত বড় বাড়িটায় আর কেউ নেই। দেশভাগের সঙ্গে সঙ্গে সবাই কলকাতায় চলে গেছে। একা এত বড় ভিটে আগলে পড়ে আছেন এই বৃদ্ধা। দেশ ছেড়ে, স্বামী শ্বশুরের ভদ্রাসন ছেড়ে তিনি কোথায় যাবেন? গোটা বাড়িটা যেন এক মহা শ্মশান। আজম বলল, আপনাকে পূব দিকে ঘরখানা খুইলা দেন, আমি আজ রাতটা থাকুম এখানে। আমার একটা কুপি দিবেন ঠাইন দিদি? বৃদ্ধার সঙ্গে আজমের সম্পর্ক বড় মধুর। দেশভাগের পর আত্মীয় স্বজন সবাই যখন কলকাতায় চলে গেল, বৃদ্ধা যখন সম্পূর্ণ একা, সেই সময় প্রতিবেশী আজমরা ছাড়া তার আর আছেই বা কে? আজম মাঝে মধ্যে এসে তার খোঁজ খবর নিয়ে যায়। এক পলক আজমের মুখের উপর নজরটা স্থির রেখে বৃদ্ধা বলে উঠলেন, বাপের উপর গোসা হইয়া নিয়ে আসছো? ভাত খাস নাই তো বুঝতেই পারতে আসি। পুবের ঘরের শিকল নাই আসে, তুই গিয়া খুইলা ব। ভাত তো নাই, আমি দুগা সিরে মুড়ি লইয়া আসি। গান পালা ইত্যাদি নিয়ে বাপজানের সঙ্গে আজমের সম্পর্কটা কত তিক্ত তা জানেন বৃদ্ধা। একটু পরেই একটা বেতের ডালায় কিছু চিড়েমুড়ি নিয়ে এলেন বৃদ্ধা। বললেন, এগুলা খা, কয়দিন আসোসই নাই। তোর মুখে কর্ণবধের পালাটা এত মিঠা লাগে, অথচ তুই কতকাল শুনাইয়া যাস না। আর ওই কর্ণবধ গাইতে দিব না, এইবার থেকে উর্দু শিখতে হইব সকল রে। গভর্নমেন্ট আইন বাইন্ধা দিব, বাংলা ভাষা ভুইলা যান। শঙ্কিত মুখে বৃদ্ধা বলেন, বাংলা ভাষা ভুলুম কেমনে? ও যে বুকের মধ্যে মিশা আছে, আমাগো 14 পুরুষের ভাষা। কোষ কি তুই আজমা? যত সর্বনাইশা কথা। যা কই সত্য,
বন্দুকের গুল্লি দিয়া বুকখানা ফুটা কইরা দিলেই ভুইলা যাইবেন ঠাইন দিদি বলে মজা করে হাসে আজম। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চিন্তাগ্রস্তের মতো একসময় বৃদ্ধা উঠে গেলেন। রাত বাড়তে থাকে। চিড়েমুড়ি খাওয়ার পর লিখতে বসে আজম। তার কলম হরফের পর হরফ সাজিয়ে কাগজ ভরিয়ে তুলতে থাকে। লিখতে লিখতে কখন সে একসময় ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। আবার সেই মোরগ ডাকা সকাল। বিছানা থেকে উঠেই মনসুরদের বাড়ি চলে এলো আজম। মনের ভেতর কাল রাতের লেখা গানখানা বিচিত্রভাবে দোলা দিয়ে যাচ্ছে। একটা অদ্ভুত ঝংকার উঠছে কথাগুলোর। ঘণ্টাখানেক পরে সোনা রঙের খাল পেরিয়ে বরিশুরের কেরায়া নৌকাগুলো পেছনে রেখে নদীর পাড়ে লঞ্চ ঘাটে এসে পড়ল মনসুর আর আজম। লঞ্চ দাঁড়িয়েই ছিল। আজমরা টিকিট কেটে উঠে পড়ে। এখান থেকে ঢাকা 2.5 ঘন্টার পথ। একসময় দুজনে সেখানে পৌঁছে যায়। সদরঘাটে নেমে সবজি বাগানে উজিয়ে রমনা পেরিয়ে দুজনে চলে এলো বিদ্যার সেই পবিত্র ভূমিতে, ঢাকা ইউনিভার্সিটি। এখানেই তবে পড়াশোনা করতে আসে মনসুর। বিরাট দালান, সামনে ছোট ছোট করে ছাঁটা ঘাসের লন, সেখানে মিলিটারি ভ্যান। সমস্ত জায়গাটা ছেয়ে গেছে পুলিশ বন্দুক লাঠির একটা মিলিত হিংস্রতায়। পা ফেলার সঙ্গে সঙ্গে উদ্যত রাইফেল গর্জে উঠবে। ইউনিভার্সিটির বাইরের রাস্তায় অনেক ছাত্র এবং যুবক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। ছাত্রীও রয়েছে কটি। সবগুলো ছেলেমেয়ের চোখে ঝকমক করছে কি এক শানিত প্রতিজ্ঞা, কি এক অগ্নিগর্ভ শপথ। এদের কাছে জীবন এবং মৃত্যুর মাঝখানে কোনো সীমারেখা নেই। মনসুরকে দেখে একটা গুঞ্জন উঠল। একটি তরুণী এগিয়ে এসে বলে, তোমার কাল রাতেই না আসার কথা ছিল? আসতে পারিনি, এসো পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে সেই ফোক পোয়েট, জনগণের কবি। এর কথা তোমাদের সেদিন বলেছিলাম। এর নাম আজম। এর গান দিয়েই আজকের মিটিং শুরু করব। আজম লাজুক মুখে সেলাম জানায়। তরুণী এবং অন্য ছেলেমেয়েরা এগিয়ে এসে আজমকে ঘিরে ধরে। সেই তরুণীটি বলে, খুব খুশি হয়েছি কবি আপনাকে পেয়ে। মাতৃভাষার এই সংকটে আপনারা ঝাঁপিয়ে না পড়লে কি করে চলবে? আসুন আসুন, এদিকে আসুন। মেয়েটির সঙ্গে পায়ে পায়ে ইউনিভার্সিটির গেটটার দিকে এগিয়ে যায় আজম। ইতিমধ্যে আরও অনেকগুলো ছেলে এসে ঘিরে ধরেছে মনসুরকে। বলে, মনসুর ভাই, এখনই কি গেটটা ভেঙে ঢুকবো আমরা? মিটিং করতেই হবে আজ। শুধু আপনার জন্যই অপেক্ষা করে বসে আছি সেই সকাল থেকে। নিশ্চয়ই মিটিং আমরা আজ করবই ইউনিভার্সিটির ভেতরে। কে যেন বলে, আজও গুলি চলবে মনে হচ্ছে। গভর্নমেন্ট এত বর্বর হয়ে উঠবে পাকিস্তান হওয়ার আগে কে ভাবতে পেরেছিল? অনেকগুলো গলা বুড়িগঙ্গার মাতাল বন্যার মতো গর্জে উঠল। দেশের মানুষকে না খাইয়ে মারছে, ইস্ট বেঙ্গলকে ওরা শেষ করে দিচ্ছে। এখন হাত দিয়েছে মুখের ভাষার উপর। এ আমরা কিছুতেই সহ্য করব না। করুক গুলি, দেখব কত রাইফেল বুলেট ওরা বানাতে পারে। দেখব কত বড় ফ্যাসিস্ট ওরা। মনসুর বলল, ভাই সব তোমরা অপেক্ষা করো, আমি বাকি সবাইকে নিয়ে আসছি। তারপর একসঙ্গে গেট দিয়ে ঢুকব। আজমের কাছে এসে মনসুর দাঁড়ালো। পিঠের উপর হাত রেখে বলল, ভয় পেয়েছো আজম ভাই? জি। আড়ষ্ট অস্পষ্ট কণ্ঠস্বর শোনা গেল আজমের। এদিকে সেই মেয়েটি এসে পাশে দাঁড়িয়েছে। পিঠের উপর এক বেনি করা চুল। আজমের কাছে সমস্ত পরিবেশটা কেমন যেন দুর্বোধ্য মনে হচ্ছে। মেয়েটি হঠাৎ তাড়া দিয়ে ওঠে, আর দেরি নয়, চলো এবার, এগিয়ে চলো। শিডিউল টাইম মনে আছে মিটিংয়ের? 11টা বাজে যে। সেই ছাত্র জনতার উত্তাল প্রবাহ ইউনিভার্সিটি গেটটার দিকে এগিয়ে চলেছে। একেবারে সামনে সেনাপতির মতো পা ফেলছে মনসুর আর সেই মেয়েটি। তাদের পেছনে অসংখ্য মানুষের স্লোগান। মনে হয় এই শব্দ বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনা ছাড়িয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে।
স্লোগান শুনতে শুনতে আজমও এগুতে থাকে। গেটের কাছাকাছি আসতেই ওধার থেকে অনেকগুলো রাইফেলের নল হিংস্র ভঙ্গিতে উদ্যত হয়ে উঠল। একটা নির্মম গলা ভেসে এলো, হল্ট, ডোন্ট প্রসিড। একবার দাঁড়ালো মনসুর। পেছন ফিরে তাকাতেই তার চোখের ওপর বৈশাখের আগুন জ্বলা সূর্যের উত্তাপ যেন পেল আজম। ততক্ষণে মনসুরের গলায় ক্রুদ্ধ আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটল যেন। বন্ধুগণ, যারা মরতে না চাও এখনো ঘরে ফিরে যাও। ভয় যাদের বেশি তারা, ভয় যাদের নেই তাদের অগ্রগতিকে গণ্ডগোল করে জটিল করে তুলো না। কি আশ্চর্য! ওপাশের হাফ প্যান্ট পরা, কাঁধের ওপর দিয়ে আড়াআড়ি করে স্কুলের ব্যাগ ঝোলানো ছেলেটাও এক পা সরে গেল না পেছন দিকে। কে যেন আকাশ বিদীর্ণ করে স্লোগান দেয়, বাংলা ভাষা রক্ষা করো, রক্ষা করো। বাকি সবাই একসঙ্গে গলা মিলিয়ে গর্জে ওঠে। চমকে উঠল আজম। সে মেয়েটি হঠাৎ মনসুরের হাত দুটো আঁকড়ে ধরেছে, ব্যাকুল গলায় বলে ওঠে, ফিরে চলো মনসুর, বুলেট তো তোমার বুকেই প্রথম লাগবে। না না, চলো মনসুর। হাত ছাড়িয়ে মনসুর দৃঢ় স্বরে বলে ওঠে, ফোর্স করো না রুবি। তারপর অত্যন্ত অচেনা স্বরে বলে, ভুলে যেও না রুবি সেই কথা কটা, স্কাই হাই দি সিগন্যাল ফ্লেম। এই কথাগুলোর অর্থ আজম বোঝে না। মনসুরের ওই কণ্ঠস্বরের পরিচয়ও এই প্রথম পেল। কিন্তু নির্ভুলভাবে সে বুঝেছে ওই কথাগুলো একটা নিশ্চিত ঝড়ের সওয়ার হয়ে কি একটা অনিবার্য সংকেতকে টেনে নিয়ে আসছে এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির এই অগ্নিগর্ভ পটভূমিতে। এদিকে গেটের খুব কাছে চলে গেছে মনসুর। সঙ্গে সঙ্গে অভ্যর্ত লক্ষ্যভেদ। হাঁটুর উপর এসে বিঁধেছে একটা গুলি। পা চেপে যন্ত্রণা বিকৃত মুখে বসে পড়ে মনসুর। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় মিছিলটা। এক মুহূর্ত দ্বিধা করল আজম। সে চাষার ছেলে, না না, সে কবি, সে গায়ক, সে সুরকার। বিপুল পৃথিবী তাকে স্বীকৃতি দিয়েছে। সোনা রঙের খালের পাড় দিয়ে মনসুরের পাশে পাশে চলা সন্ধ্যের সেই রহস্যময় পথটা এত দূরে এই মহানগরী ঢাকার রাজপথে তাকে যেন টেনে এনেছে। বাপজান তাকে ভাত দেবে না বলে শাসিয়েছে, না দিক। সন্ধ্যের আবছা অন্ধকারে বাতাসে দোলা লাগা মর্মরিত তালের বিথিটায় এসে অপেক্ষা করবে রোশেনা। করুক। বরিশুরের কেরায়া ঘাটে তার জন্যে মনসার আসর জমাবে বাঁঝিরা, কিংবা বারুড়ি বাড়ির বৃদ্ধাও শুনতে চেয়েছিল সখী সোনার গান, কর্ণবধ পালা। থাক ওরা, আজমের জায়গায় নতুন কেউ আসবে। আসবে নতুন কবি, নতুন সুরকার, নতুন শিল্পী। মহান বাংলা ভাষা দিয়ে বাঁধবে কত সুরম্য পদ। উত্তরসূরিদের জন্য নিরাপত্তা দিয়ে যাবে আজম। এই রক্তাক্ত মুহূর্তটা তার কাছে বড় পবিত্র। জীবনের সবচেয়ে বিরাট পরিচয় সে পেয়েছে। সে কবি, সে সুরকার, সে জনগণের শিল্পী। কথাগুলো এমন গুছিয়ে সে ভাবতে পারে না, তবে তার মনোভাবটা এইরকমই। আচমকা নজরটা চলে গেল মনসুরের দিকে। তার সমস্ত শরীর রক্ত কমলের মতো লাল হয়ে উঠেছে। মনসুরের চোখের দিকে দৃষ্টিটা পড়তেই চমকে উঠল আজম। সে চোখে জ্বলন্ত সূর্যের জ্যোতির্ময় শিখা। এক মুহূর্তে দ্বিধাটা কেটে গেল আজমের। নিজের অজান্তে মিছিলের ভীতচকিত গুঞ্জন ছাপিয়ে গলার ভেতর থেকে কাল রাতের লেখা সেই গানটা আপনা থেকেই বেরিয়ে এলো। ওরে আমার বাংলা ভাষা, তুমি আমার পরাণ বন্ধু, আমার বুকের লৌ, মায়ের মুখের মিষ্টি কথা, সখীর মুখের মৌ। কোন দানবের বান্ধিতে চাই তোমার হস্ত ধরি, তোমার দুকে ধিকি ধিকি আমরা জইলা মরি, হে সুন্দরী। ওরে আমার বাংলা ভাষা, কোনখানে কোন ভাইরা আছ বাঙালি সুজন, বাংলা মায়ের চুল ধৈরাছে দুষ্ট দুঃশাসন। তোমার বুকের রক্ত নাই কি বাঙালি সুজন, দানব মাইরা মায়ের তুমি ঘুচাও বন্ধন।
গাইতে গাইতে গেটটার উপর ঝাঁপিয়ে পড়ল আজম, আর এক ঝলক আগুন ঝলসালো রাইফেলের হিংস্র ব্যারেলের মুখে। সঙ্গে সঙ্গে বিদীর্ণ পাঁজর চেপে বসে পড়ল সে। আর সেই মুহূর্তে ঘটে গেল ঘটনাটা। পেছনে সেই সহস্র পায়ের শব্দ এবারে বন্যার মতো গেট ভেঙে হু হু করে এসে পড়ল সেই ছোট ছোট করে ছাটা ঘাসের লনে। মিলিটারি পুলিশের সেই অবরুদ্ধ দুর্গ ভেঙে ছত্রখান হয়ে গেল। সব কিছু ছাপিয়ে, সব হইচই চিৎকারের ওপর দিয়ে ছাত্র জনতার পাঁজরের ভেতর থেকে দৃঢ় প্রতিজ্ঞার গর্জন উঠছে, বাংলা ভাষা রক্ষা করো, রক্ষা করো। দেখতে দেখতে চোখের উপর কেমন যেন কালো পর্দা নেমে আসছে আজমের। দৃষ্টিটা স্তিমিত হয়ে আসে একটু একটু করে, কিন্তু হৃৎপিণ্ডের শেষ স্পন্দনগুলোর সঙ্গে মিলিয়ে মিলিয়ে আজম নির্ভুল শুনতে লাগলো, বাংলা ভাষা রক্ষা করো, রক্ষা করো। একসময় একেবারেই দৃষ্টিটা নিভে যায় তার। সে কবি, সে গায়ক, সে সুরকার, সে মৃত্তিকার শিল্পী। জীবনের দাবিকে সে অস্বীকার করেনি, করতে পারে না। গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। এরকমই আরও গল্প নিয়ে দেখা হবে অন্য কোনো পর্বে। আজ এই পর্যন্তই, বিদায়।